সরকার গঠনের পর অন্য বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে যেসব সমন্বয়কদের দায়িত্ব দেওয়া হয়েছে বেশিরভাগই অভ্যুত্থানের পর বিলুপ্ত ঘোষিত ছাত্রশক্তির নেতারা। এই ছাত্রশক্তির বাইরে অভ্যুত্থানে অংশ নেওয়া বা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করা ব্যক্তিদের তেমন কোনো পদে নেওয়া হয়নি। অনেকেই সমালোচনা করছেন তারা অভ্যুত্থানের কৃতিত্ব কুক্ষিগত করে নিচ্ছে। আপনি এই বিষয়টি আসলে কিভাবে দেখছেন? দেখেন, এই অভিযোগটা যে একদম অমূলক ভিত্তিহীন আমি তা মনে করি না। এই অভিযোগের ভিত্তি আছে। এবং আগে যে কথাটা বললাম, তাহলে এই একটা ইস্যু, ছাত্র শক্তি এই ইস্যুটাকে কেন্দ্র করে না, আরো অনেক ইস্যুতেই এই আন্দোলনের সঙ্গে জড়িতদের সঙ্গে এই যখন যারা নেতৃত্বে চলে আসছে এদের মধ্যে একটা বিরোধ তৈরি হয়ে গেছে। এবং এটা হয় স্বাভাবিক, কারণ এরা দাবি করার চেষ্টা করতেছে যে আন্দোলনের টোটাল কৃতিত্ব, নেতৃত্বের কৃতিত্ব তাদের। বাট এই কথাটা ঠিক না। আমি সবসময় বলি, এটা 36 দিনের আন্দোলন ছিল না, এটা ছিল 16 বছরের আন্দোলন। এবং 16 বছরের আন্দোলনের বাড়তে 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 আজকে এই পর্যায়ে এসে দাঁড়াইছে। কাজে এটাকে যে শেষ মুহূর্তে যে কাজটা করেছে সেই আন্দোলন পুরাটা করেছে, বিষয়টা সেরকম না। আমি একটা উদাহরণ দিয়ে আপনাদেরকে জিনিসটা বলতে পারি। যেমন ধরেন, আপনি যখন ভাত রান্না করেন তখন আপনি কি করেন? চালটা দেওয়ার পর চালটাকে সঙ্গে সঙ্গে ভাত হয়ে যায়? চালটা ধুয়ে পানিতে ভিজিয়ে আপনি যখন চুলার মধ্যে দেন সঙ্গে সঙ্গে যে ভাত হয়? হয় না। 15 মিনিট 20 মিনিট সময় লাগে। এই তারপরে এক সময় সেটা মার গালতে হয়। এখন আপনি একজনকে বলেন, ভাই তুমি একটু মারটা গেলে দাও তো, সে মারটা গেলে দিল। এখন কি ভাত রান্নার কৃতিত্ব কি ওই ভদ্রলোকের যিনি মার গালেন তার, নাকি প্রথম যে জালটা দিয়েছিলেন তার, অথবা যিনি চালটা ধুয়েছিলেন তার, অথবা যিনি পুরো ভাত হওয়ার সময় এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে যাতে নাকি পানি উপচে না পড়ে যায় দেখেছেন তার? কার কৃতিত্ব? আসলে এটা সব মিলিয়ে কৃতিত্ব। এটা একটা লম্বা 15 মিনিট ধরে যা কিছু ঘটেছে ওখানে, 15 মিনিট ধরে ওই পাতিলের নিচে তাপ যাওয়া, পানি ফোটা, যা কিছু ঘটেছে, এই পুরো ঘটনাটাই হলো ভাত রান্না করা। কেবল মার করাটা কিন্তু ভাত রান্না করা না। তো এরা যেটা করেছে, এই মারটা গিলেছে। তার মানে পুরো ভাতের কৃতিত্ব যদি বলে আমি মার গিলেছি অথবা আমি এই ভাতটা কথা নামাইলাম, না, আপনি নামাইছেন, কিন্তু ভাতটা কিন্তু শুরু হয়েছে 15 মিনিট আগের থেকে। তো এই জিনিসটা আপনাকে বুঝতে হবে। এই আন্দোলনের শুরু হয়েছে 16 বছর আগের থেকে। প্রত্যেকটা মানুষ যার যার ক্ষোভ নিয়ে আন্দোলনের মাঠে নেমেছে, এবং সেই ক্ষোভ জমতে 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 বিস্ফোরণে উপযুক্ত হয়েছে। বিস্ফোরণটা না হলে আন্দোলনটা এরকম হতো না। কারণ এই বিস্ফোরণের সময় যিনি স্পার্ক করেছেন উনি যদি বলেন যে এটা আমারই কাজ, এটা হবে না। এটা হবে না। কাজে এই ধরনের দাবি তারা করছে, কেউ প্রতিবাদ করছে না। কারণ আমাদের ছেলে মেয়েরা, আমাদের বাচ্চাটার কাছে কে প্রতিবাদ করবে? কেউ প্রতিবাদ করছে না। কিন্তু শুরুর দিকে না করতে করতে এরাও একটু বেড়ে গেছিল। এখন দেখেন পলিটিক্যাল পার্টিগুলি কিন্তু ওদেরকে দাম দিচ্ছে না। এটা হবেই। এটা যতই সামনে নির্বাচন ঘনে আসবে ততই এই বিভেদগুলো বাড়তে থাকবে। এখনই বাড়া শুরু করছে অলরেডি। তো এখন আগামীতে আরো বাড়বে। কাজেই একটা জিনিস হলো কি, যখন একটা সংঘবদ্ধ ঘটনা ঘটে, একটা কালেকটিভ এফোর্টে যখন একটা ঘটনা হয় না, তখন পুরা দলকে কৃতিত্বটা দেওয়া উচিত। একা যদি সেনাপতি বলে না আমি এসব করেছি, তাহলে হয় না রে ভাই। আপনিও এই যে এতক্ষণ কথা বললেন, দুই একবার মানে আপনার বিভিন্ন কথায় উঠে এসেছে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে সমন্বয়ক বা কেন্দ্রীয় যে নেতারা তারা গ্রহণযোগ্যতা প্রাসঙ্গিকতা হারিয়ে ফেলছেন। আপনিও সর্বশেষ একজন সমন্বয়কের সঙ্গে একটি টক শোতে ছিলেন। সেখানে টক শো, আমি যদি নাম বলি, আবু বাকের মজুমদার, যে সেখানে উপস্থাপক তাকে প্রশ্ন করেছিলেন যে তাদের টাকার বিষয়ে বা এই দলটি কিভাবে চলে, তাদের ভাড়া কোথা থেকে আসে, গাড়ি কোথা থেকে আসে। সেখানে তিনি চাঁদার কথা বলেছেন, উপহারের কথা বলেছেন। আসলে আমাদের বাংলাদেশে আসলে রাজনৈতিক নেতারা উপহার কেন পায়, কোথা থেকে পায়, এগুলা কিন্তু বাংলাদেশের মানুষ থেকে শুরু করে একবারে গ্রামের মানুষটিও জানে। আপনি কি মনে করেন যে তাদের এই যে এই গ্রহণযোগ্যতা কমে যাওয়া বা প্রাসঙ্গিকতা কমে যাওয়ার ক্ষেত্রে এই বিষয়গুলা, এই যে নৈতিক স্খলন বা চাঁদা নেওয়া বা এই যে উপহার নেওয়া, এগুলা কি ফ্যাক্টর হিসেবে কাজ করছে? দেখেন, আপনি যত সহজ করে বলেন না, আমি কিন্তু অত সরলীকৃত ভাবে এটাকে বলিও নাই, ওইভাবে দেখিও না। আমি কিন্তু এখনো এদের উপর আশাবাদী। আমি এদেরকে কিন্তু একদম ফেলে দিচ্ছি না। কারণ এদের বিকল্প হিসেবে যারা এখানে দাঁড়িয়ে আছে, বিভিন্ন পলিটিক্যাল পার্টির লিডাররা, তাদের চেয়ে এদের সততা, এদের ডিগনিটি, এদের অনেস্টি আমি কম করে দেখি না। বরঞ্চ এদেরকে আমি আরো বেশি করে দেখি। জিনিস যেটা হয়েছে, কিছু কিছু হয়তো ভুল হয়েছে, বয়স কম,
তারপরে হয়তো নিয়ন্ত্রণ করতে পারে নাই, অথবা কোনো একটা ষড়যন্ত্র ছিল, সেই ষড়যন্ত্রের মধ্যে তারা বুঝতে পারে না ষড়যন্ত্র, ট্র্যাপে পড়ে গেছে। এই ধরনের কিছু ঘটনা কিন্তু ঘটতেই পারে। তার মানে এদের উপরে একদমই আশা নাই, আমি কিন্তু এখনো তা মনে করি না। আমি এখনো আশাবাদী যে এরা ভালো কিছু করতে পারবে, এটা আমি নিজেও মনে করি। কারণ এরা না পারলে আর কে পারবে? কাউকে না কাউকে তো পারতে হবে। আমাদের যে সমস্ত পলিটিক্যাল পার্টিগুলি আছে, এরা তো বেসিক্যালি টেস্টেড, তাদের তো আমরা দেখেছি, বিভিন্ন সময় দেখেছি, তাদের যে কর্মকাণ্ড দেখেছি, তার বিপরীতে এদের কর্মকাণ্ডকে আমি খুব খারাপ করে বলবো না কিন্তু। কাজে এরা যা করতেছে ভুলভ্রান্তি আছে, তারপরে তারা লেগে আছে, আমি এটাকে সাপোর্ট করি। কিন্তু আমি এটা মনে করি তাদের এই ঐক্যটা আসলে তাদের ধরে রাখতে হবে। তারা যদি ঐক্যটাকে ধরে রাখতে পারে, আমরা একটা পরবর্তীতে একটা ভালো রাজনৈতিক একটা দল অথবা একটা শক্তি আমরা হয়তো সামনের দিকে পাবো। কিন্তু এদের আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, এদের প্রতি আমরা একটা অনুরোধই করবো, একটা পরামর্শই দেবো। সেটা হলো, বিভক্তির মাধ্যমে কখনো কোনোদিন শান্তি আসবে না। তারা যে বিভক্তির যে রাজনীতিতে যাচ্ছে এখন, যে অমুককে বাতিল করো, অমুককে রাখবো না দেশে, অমুককে বের করে দেবো, হ্যান করবো, অমুক দলই রাখবো না, এই যে বিভক্তি, বিভক্তির মধ্যে ক্ষমতা, বিভক্তিকে শক্তিশালী করা, বিভক্তির মাধ্যমে শক্তিকে সুসংহত করা, এই যে থিওরি, এই থিওরি পৃথিবীতে একমাত্র খাটে হোমিওপ্যাথির ক্ষেত্রে। হোমিওপ্যাথি ওষুধের মধ্যে আছে না, বলে ডোজ সূক্ষ্মতর, সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর ডোজ নাকি বেশি পাওয়ারফুল হয়। ওটা হোমিওপ্যাথিতে খাটে, রাজনীতিতে খাটে না। রাজনীতি যত আপনি ছোট হবেন, তত আপনি ওই ছোট দিয়ে আপনি কাজ করতে পারবেন না। আপনাকে রাজনীতির মূল বাংলাদেশের মতো থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে রাজনীতির মূল লক্ষ্যটাই হলো গিয়ে আপনার ক্ষমতায় যাওয়া। আমি যা দেখি যতটুকু, কারণ ক্ষমতায় যেতে পারলেই আপনি কিছু করতে পারবেন। তার এক পর্যন্ত বড় বড় কথা বলবেন, কিন্তু কোনো কাজ হবে না। তো সেই বিবেচনায় আমি পার্সোনালি মনে করি এদের উপরে আমি আশাহত এখনো নই। এদের কিছু ভুলভ্রান্তি আছে, তারপরে আমি মনে করি এরা যদি ঠিকঠাক মতো এখনো চলতে পারে, তাহলে আমার মনে হয় এরা ভালো কিছু করতে পারবে। এরা আগামী মাসে একটা দল করবে, দেখি কি দল করে, দেখি কাদের নিয়ে দল করে, দেখি সেই দলের কর্মকাণ্ড কি হয়। আর এই যে উপহার নেওয়া, চাঁদা নেওয়া, এবং এগুলি বলতে বলতে পারছে না তোরা, এখনো তো কার কাছ থেকে উপহার নিয়েছে নামই বলতে পারে না। নাম বলতে পারে না কেন? তার মানে যার কাছ থেকে উপহার নিয়েছে, তার কাছ থেকে যদি উপহার নেওয়াটা ঠিক হয় নাই, এটা তারাও বুঝতে পারছে, তারাও বুঝতে, এই জন্য নাম বলতে পারছে না। বা গোপন রাখার একটা বিষয় আছে। এই সমস্ত বিষয়গুলো তাদের ক্লিয়ার করতে হবে। তারা যখন যদি ট্রান্সপারেন্ট হতে পারে, আমি তো এদেরকে নিয়ে এখনো আশাবাদী। দেখা যাক কি হয় সামনে।